বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আবারও শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর আজ আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজ আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন। খবর বিবিসি বাংলার। এরপর জানাবো রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণে আহত 4 বিস্ফোরক উদ্ধার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ অন্তত 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ হাসনাবাদের উম্মাল কোরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান। ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর 2টার দিকে রাজধানীর বনানীর কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেছেন তিনি। 2015 সালে 24শে জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে ছিলেন। তখন তিনি দেশে আসতে পারেননি, কারণ শেখ হাসিনা দেশে ছিল বিদায় তিনি দেশে আসতে পারেননি। এবারে জানাবো হাদি হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ফয়সালের স্ত্রী, শালক এবং বান্ধবী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের 37-এর স্ত্রী শাহেদা পারভিন সামিয়া সহ 3 জন দায় স্বীকার করেছে। স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর 2 জন হলেন দাউদের শালক সামিয়ার ভাই ওয়াহিদ আহমেদ তো বান্ধবী মারিয়া আক্তার লিমা। এবং সর্বশেষ জানাবো দিল্লিতে হঠাৎ রাতভর ব্যাপক অভিযান, গ্রেপ্তার আটক শত শত মানুষ। নতুন বছর উদযাপনকে সামনে রেখে ভারতের রাজধানী দিল্লিতে রাতভর অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অপারেশন আঘাত 3.0 নামের বিশেষ এই অভিযানে শত শত অভিযুক্তকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশের সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আবারও শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থানের পর শনিবার দুপুর 12টার পর আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছেড়ে যাওয়ার পরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজ আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন। খবর বিবিসি। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে হাতির হত্যার বিচারের দাবি তুলেছেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান করেছেন। শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী এবং তাদের ভারতে পালাতে যারা সহায়তা করেছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের
পুলিশের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হয়। তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা করা হয়েছে। ঢাকা 18 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদি। কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, আহত 4, বিস্ফোরক উদ্ধার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী এবং শিশুসহ অন্তত 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ 26 ডিসেম্বর হাসনাবাদ উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল তল্লাশি করে মাদ্রাসা ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি সেখানে অভিযান চালানো হচ্ছে। তবে কী ধরনের বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল এবং কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তারা। বলা হচ্ছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কিভাবে ঘটল এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সবকিছু দেখভাল করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারের যে ধরনের প্রচেষ্টা সেটিকে অব্যাহত রাখতে হবে। দেশের অভ্যন্তরে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরও জিয়ারত করলেন তারেক রহমান। ছোট ভাই আরাফাত রহমান কোকো কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ 27 ডিসেম্বর দুপুর 2টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন তিনি। 2015 সালে 24 জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে ছিলেন। সে সময় দেশে এসে ভাইয়ের জানাজায় অংশ নিতে পারেননি তিনি। আজ প্রথমবারের মতো কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান। একই সঙ্গে তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে দুপুর 1টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই 104 নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানার করা হয়েছে। তারেক রহমানকে বাংলাদেশে প্রথমবারের মতো ভোট করতে দেখা যাচ্ছে। এর আগে তিনি লন্ডনে পালিয়ে থাকার কারণে তিনি ভোট করতে পারেননি। দীর্ঘ 17 বছর পর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন তারেক রহমান এই সুযোগে আবার দেশে ফিরেছেন এবং তিনি ভোট করার জন্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে তিনি নির্বাচন কমিশনে তারেক রহমান তার আইডি কার্ড রেজিস্ট্রেশন করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন এবং সবকিছু সাবমিট করেছেন। এরপর আগামী 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের ভোটার আইডি কার্ডটি তিনি হাতে পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ডিজি। এছাড়াও তারেক রহমান এতদিন পর ভোট করতে পেরে তিনি অনেক বেশি খুশি। তাছাড়াও তারেক রহমানের কন্যা জাইমা রহমানও আজ ভোট করেছেন। তবে জুবাইদা রহমান এখনো ভোট করেছেন কিনা সে বিষয়টি জানা যায়নি। হাদি হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ফয়সালের স্ত্রী, শ্যালক এবং বান্ধবী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, রাহুল দাউদ 37-এর স্ত্রী শাহেদা পারভিন, সামিয়াসহ 3 জন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর 2 জন হলেন দাউদের শালক সামিয়ার ভাই ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার লিমা। 2 দফায় 9 দিনের রিমান্ড শেষে বুধবার 24
29শে ডিসেম্বর সন্ধ্যায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এই ঘটনায় তারা দায় স্বীকার করেছেন এবং তারা এসব বিষয় নিয়ে জানিয়েছেন যে তারাও ফয়সালের সঙ্গে হাদিকে হত্যার ঘটনায় সর্বশেষ তারাও দায়ী, অর্থাৎ তারা পুরো বিষয়টি জানতেন এবং তারাই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পরই তাদের জবানবন্দির পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন। জানা গেছে এই ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন পুরো দেশ জুড়ে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে প্রতিদিনই রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলছে। এই ঘটনার পর পরিস্থিতি আরও ঘোলাটের দিকে যেন না যায়, সেজন্য সরকার দ্রুততম সময়ের মধ্যে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় মামলা রুজু করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস।